আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ২১-এর প্রতি টান, বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ মন্তব্য। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুরের মৃত্যু ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থার ঘোষণা। বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড নয়, আইনের শাসন দেখতে চায় বিএনপি, কুমিল্লার তৌহিদ হত্যার বিচার দাবি। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা অভিযান জোরদার, ছিনতাই সহ অপরাধ বৃদ্ধিতে যোগসাজশ আছে কিনা তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা, উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ, নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। এছাড়া নিটল টাটার বিশেষ সংবাদে থাকছে টাঙ্গাইলে কাশ্মীরি আদলে চাদর তৈরির খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ২১-এর টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ। অমর ২১-এ বইমেলা উদ্বোধন করে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। চকর মালেথার রিপোর্ট। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হলো অমর ২১-এ বইমেলা। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর ৭ ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য নতুন করে সামনে এনেছে। ২১ আমাদের মূল সত্তার পরিচয়। ২১ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই। যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই। যে কোনো সংকটে ২১ জাতিকে পথ দেখায় বলে উল্লেখ করেন তিনি। ২১-এর টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। লেখকদের স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্য শেষে বইমেলা উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
অমর একুশে বইমেলা উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণ। এ নিয়ে জানতে যাচ্ছি ইফতেখার উদ্দিনের কাছে। তিনি আছেন সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। ইফতি, অমর একুশে বইমেলার প্রথম দিন লেখক, পাঠক, দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ হৃদয়। আমি এখন আছি অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে চিরদিন প্রকাশনীর সামনে। তো আমি এখানে একটি কথা বলার জন্য, তথ্য দেওয়ার জন্য আসলে এখানে এসেছি। আমি এসে আসলে বইমেলায় জানতে পারলাম যে কবি নির্মলেন্দু গুণের 11 বছরের সাধনার পর একটি বই প্রকাশ হতে যাচ্ছে। বইটির নাম হলো আই লাভ ইউ। হ্যাঁ, এই কবিতার বইটি কবি নির্মলেন্দু গুণ 11 বছর ধরে এই কবিতার বইটি নিয়ে কাজ করছেন এবং এই বইটি প্রকাশিত হচ্ছে চিরদিন প্রকাশনীতে। আজকে যেহেতু বইমেলা উদ্বোধন হলো, আজকে দেখলাম যে বইমেলায় এই উদ্বোধনের দিনেও বেশ কিছু মানুষ রয়েছে এবং অনেক পাঠক, লেখক রয়েছে। সকল ধরনের বইয়ের নতুন নতুন কালেকশন আসছে এবং লেখক লেখিকারা এখানে ভিড় করছেন। তো আমরা আমাদের চারপাশে যারা আমরা দেখতে পেলাম, তো সবাই বলল যে যেহেতু প্রথম দিন, তাই একটু অনেক কিছু দোকান বা স্টলগুলো রেডি হতে একটু সময় লাগছে। ধুলোবালির একটা আধিক্য রয়েছে, চারদিকে একটু আবর্জনার একটু দেখা যাচ্ছে এবং একই সাথে যে নির্মাণ সামগ্রীগুলো এবং এগুলো যত্রতত্র পড়ে থাকায় বেশ কিছু ডাস্টের সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করতে পারলাম বা এই জিনিসগুলো আমাদের নজরে পড়েছে। অন্যদিকে বেশিরভাগ স্টলই কিন্তু আসলে রেডি হয়ে গেছে, আর অল্প কিছু বাকি রয়েছে। এই যে বইমেলাকে নিয়ে এবারে যে প্রস্তুতি, যে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই স্লোগানকে সামনে রেখে এবারে বইমেলা সাজানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। হৃদয়। ইফতেখার, ধন্যবাদ। প্রিয় দর্শক, ইফতেখার উদ্দিন যুক্ত হয়েছিলেন বইমেলা প্রাঙ্গণ থেকে। অন্যান্য সংবাদ। 31শে জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ওই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান জোরদার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, রাজধানীতে ছিনতাই সহ অপরাধ বৃদ্ধিতে শীর্ষ সন্ত্রাসীদের যোগ সাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দিনের বেলাতেও প্রকাশ্য ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। 25 জানুয়ারি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজধানীতে খুন হন সাজু মিয়া। 27 জানুয়ারি স্বর্ণ ব্যবসায়ী রাজীব দাস ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। 30 জানুয়ারি রাজধানীর আদাবরে সুমন শেখের হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে ছিনতাইকারীরা। 28 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনের সড়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিনহাজুল রহমানকে। দনিয়া কলেজের শিক্ষার্থী হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজসহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ ব্যর্থ কিনা এমন প্রশ্নে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেন গোয়েন্দা প্রধান। কোনো সন্ত্রাসী, কোনো খারাপ কাজে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। পিচ্চি হেলাল বা ইমন, তাদের গ্রুপের যেই থাকুক, তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রাজধানীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 1.5 মাস আগে দাম বাড়ানোর পরও বাজারে ভোজ্য তেলের সংকট কাটেনি। বিশেষ করে বাজারে সয়াবিন তেলের 1 ও 2 লিটার বোতলজাত তেলের সংকট রয়েছে। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, আসন্ন রমজানকে কেন্দ্র করে বড় কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে
আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা করছে। ডিলাররা জানিয়েছেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। রিপোর্ট রুকসানা আমিনের। আমি হতাশ এক কথায়। রাজধানীর কাউরান বাজারে ভোজ্য তেল কিনতে এসে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন সরকারি চাকরি থেকে অবসর নেয়া এই ব্যক্তি। উন্নত বিশ্বে কি হয়, সরকার যেটা বলবে ওটার বাইরে আপনি যেতে পারবেন না। এখানে কি সেই ধরনের চিন্তা চেতনা হয় আমাদের? যেহেতু আগামী মাসে রোজা, এই জন্য হয়তো এটা কৃত্রিম সংকট তৈরি করতে পারে, এই জন্য হয়তো দামটা বাড়িয়ে দিয়েছে। সরকারের অবশ্যই ভূমিকা আছে, সে যেন কঠোর তদারকি করে এই বিষয়টা। গেল ডিসেম্বরে দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে বোতলজাত তেলের বাজার অস্থির করেছিল বড় তেল কোম্পানিগুলো। 9 ডিসেম্বর মিল মালিকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে ভোজ্য তেলের নতুন দাম অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া তেল আমদানিতে শুল্ক ছাড়ও দিয়েছে সরকার। এরপরও আমদানি বাড়েনি। প্রায় 2 মাস হতে চললেও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজারে চাহিদা অনুযায়ী কোম্পানি তেল দিচ্ছে না, কারণ ওদের দরকার 500 কার্টন, মানে মনে করেন প্রতিদিন দেয় 50 থেকে 100 কার্টন। নীতি নির্ধারক আছে যারা বাণিজ্য মন্ত্রণালয়ে বসি এগুলি পর্যালোচনা করে, তারা আমার কিনা এলসির কাগজটা তারা দেখুক, দেখি আমাকে একটা ফায়সালা দেখ। বোতলজাত ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করছে বড় কয়েকটি কোম্পানি। এটা তো প্রত্যেক বছরেরই কমন সিনারিও আর কি। ব্যবসায়ীদের বলবো আপনারা একটু মানবিক হন, আমাদের দিকটা একটু চিন্তা করেন। সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারবে কিনা আমি সন্দিহান। সরকার বলল যে যেগুলো মজুদ আছে সেগুলোকে বাজারে ছাড়ার জন্য, রমজানের জন্য শুধু। ডিলাররা বলছেন প্রায় 1 সপ্তাহ ধরেই কোম্পানিগুলো তেলের সরবরাহ কমিয়েছে। আমাদেরও মাল দিচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণভাবে দিতেছে না। একটা মালের ডিউ করলে হয়তো 1 দিন 2 দিন সময় লাগে মালটা দেওয়ার জন্য। সকাল থেকে এই পর্যন্ত 470 কার্টন তেল অলরেডি আমি নিয়ে আসছি। সবাই এরকম সাপ্লাই দেয় তাহলে শর্ট হওয়ার কথা না। কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম 167 থেকে 8 টাকা বাড়িয়ে 175 টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 থেকে বাড়িয়ে 157 টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি 149 থেকে বাড়িয়ে 157 টাকা করা হয়। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম 818 থেকে বাড়িয়ে বর্তমান মূল্য 860 টাকা। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। রাজধানীর বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ, প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের বাধ্যবাধকতা তুলে ধরেন। দিবসটির প্রতিপাদ্য, জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। আলিমান রাজের রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা মেলে। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। রাজধানীতে মেছো বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণীর সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা। মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতাবাঘ কিংবা মেছো বাঘ বলেন এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেছো বিড়ালের হটস্পটগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি। গ্রে-হেডেড ফিশিং ঈগল আছে, মাছ খেকো অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। যেই বিষয়টির উপরে কোনো গবেষণাকে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN এর লাল তালিকায় থাকা মেছো বিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন
বিশিষ্টজনরা। বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে, যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে, সে যথেষ্ট নয়, সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে। এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না। যেই মেছো বিড়ালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার। এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি, পরিবেশের জন্য বলি, তেমন কিন্তু বাজেট নেই, এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে। যেই প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই। যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেইটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আইন বলছে ফাঁদ পেতে মেছো বিড়াল ধরা, হত্যা, পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমান হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা দেখতে চায় না বিএনপি। আইনের শাসন ও শান্তিপূর্ণ পরিবেশ চায় তারা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর উত্তরায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। তবে তিনি বলেন, সরকার থেকে কোনো দল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার চরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন। তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলার গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনের তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বীমা করে আমরা ওইটা বীমা যেটা জমা থাকতো আর ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার বীজটা স্যার আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে,
ওই আলগে তরমুজটা ধরাই দেয় যে ওইটা নিতে হবে না ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চরালগি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টা সংবাদের পর হৃদয়ে মাটিয়ে মানুষ অনুষ্ঠানে। এবার বিপিএল আপডেট। পৃথিবী বদলাই আবার এলো বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। মিরপুরে আগে ব্যাট করে শুরুটা ভালো করলেও এরপর দ্রুত উইকেট হারিয়ে ৯ উইকেটে ১২৯ রানে শেষ হয় ঢাকা ক্যাপিটালসের ইনিংস। ৩৭ বলে ৫৮ রান করেন তানজিদ তামিম। নিজের ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন হাসান মাহমুদ। উইলিয়াম বসিস্তো নেন ২ উইকেট। জবাব দিতে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৫৫ বলে ৭৪ রানের দারুণ ইনিংসে ১৯ বল হাতে রেখে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। ম্যাচ সেরা হন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর মাধ্যমে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগং কিংসের পাশাপাশি খুলনা টাইগার্সের প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গেছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজা থেকে আরো ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে তেল আবিবের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাই সংবাদে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে আজ আরো ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এই বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি। এর মধ্যে ইসরায়েলের একটি সামরিক কারাগার থেকে ৩২ ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে পশ্চিম তীরে পাঠানো হয়েছে। আজই মুক্তির অপেক্ষায় রয়েছেন আরো ১৫০ বেশি ফিলিস্তিনি। তাদেরও রেড ক্রসের সহায়তায় পশ্চিম তীরে পাঠানোর কথা রয়েছে। তাদের স্বাগত জানাতে ভিড় জমিয়েছেন হাজারো ফিলিস্তিনি। দীর্ঘদিন পর আজই খুলে দেওয়া হয়েছে মিশর ও গাজার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে ক্রসিংটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ইসরায়েলি সেনারা। এতে করে চিকিৎসা সহ অন্যান্য জরুরি কাজও গাজা থেকে বের হতে পারছিলেন না ফিলিস্তিনিরা। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। টাঙ্গাইল শাড়ির ব্যবসায় লোকসানের কারণে জেলার বিভিন্ন এলাকার তাঁতিরা শুরু করেছেন চাদর বোনা। কাশ্মীরি আদলে তৈরি হচ্ছে এই চাদর। কয়েক বছর ধরে চাদর বুনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁতিরা। তারা বলছেন সরকারি সহযোগিতা পেলে এই এলাকা থেকে বিশ্বমানের চাদর উৎপাদন করা সম্ভব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফার সভাপতিত্বে সম্মেলনে আলোচকরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে।
লর্ডসেন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে এই প্রতিযোগিতা হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় SK মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি পিয়ারসন আইডেঞ্জেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ, বাংলাদেশ কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের একাডেমিক অ্যাডভাইজার মারিয়াম নূর। অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ ছিলেন। সে সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় এবং ডিসপ্লে প্রদর্শন করে। শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিশ্রুতির মধ্যে সৌদি আরবে শেষ হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি আরবে রিয়াদে 100টি দেশের শ্রমমন্ত্রী পর্যায়ে প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা, বীমা কভারেজ, প্রাকৃতিক মৃত্যু ক্ষতিপূরণ, আইনি জটিলতা দূরীকরণ, আর্থিক সহায়তার আহ্বান জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বিষয় জানান তিনি। গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স বলে, তো কনফারেন্সে তো বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কিছু আমরা সুস্পষ্ট আশ্বাস পেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া সহজীকরণ, নিয়োগ প্রক্রিয়া, সময় বেতন কাঠামো, স্বচ্ছতার বিষয়ে কনফারেন্সের সাইডলাইনে উপদেষ্টা আলাদা কথা বলেছেন সৌদি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওমান ও কাতারের শ্রমমন্ত্রীর সাথে। যেমন আমি যখন সৌদি আরবের যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে বললাম, দেখেন আমাদের এখানে আকামা রিনিউ হয় না, শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট হয়, কম ওয়েজেস পায় ট্যাক্স। বলে আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স আপনার এটা গঠন করার প্রক্রিয়া আছে, এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরো নিবিড়ভাবে আলোচনা করবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম, প্রথম সচিব মোহাম্মদ আরিফুজ্জামান, কার্যালয় প্রধান মেহবুব জামান সহ অন্যরা। প্রবাসীদের মৃত্যু বীমা নির্ধারণের বিষয়ে যে দাবি জানিয়েছে, এটি বাস্তবায়িত হলে প্রবাসীদের আর্থিক যে ঝুঁকি সেটা কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। মানবিক প্রতিষ্ঠান অনেস্টের ঢাকা শাখার উদ্বোধন করা হয়েছে। উত্তরা 3 নম্বর সেক্টরে শাখাটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফায়জুল কবির খান। অনেস্ট প্রাঙ্গণে রয়েছে একটি সুপার শপ, যেখানে সাধারণ মানুষ বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। সাথে রয়েছে লাইব্রেরি সহ একটি ক্যাফে, যেখানে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত যে কেউ বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন। সুপার শপ আর এই ক্যাফের লভ্যাংশ ব্যয় হবে চ্যারিটিতে। এছাড়া এখান থেকে আরও বিভিন্ন ধরনের সেবা বিনামূল্যে নিতে পারবেন সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেস্টের চেয়ারম্যান অসীম কুমার রায় সহ অন্যরা। এবার খেলার খবর। 6 ফেব্রুয়ারি সংবাদ শেষ করব। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 21-এর প্রতি টান, বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে, বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোর প্রমাণ মন্তব্য। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুরের মৃত্যু ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থার ঘোষণা। বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড নয়, আইনের শাসন দেখতে চায় বিএনপি। কুমিল্লার তৌহিদ হত্যার বিচার দাবি। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা অভিযান জোরদার। ছিনতাই সহ অপরাধ বৃদ্ধিতে যোগসাজশ আছে কিনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।